নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সোমবার 3 দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। আসন্ন নির্বাচনের বঙ্গজয়ের স্বপ্নে বুধ বিজেপি, তারই পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা ও দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। প্রবীণ, বিশেষভাবে সক্ষম, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের শুনানির নোটিশ যাচাই হবে বাড়িতেই। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন সিইও মনোজ আগরওয়াল। লড়াইয়ে অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন। ওর আদর্শেই এগিয়ে চলুক ভারত বাংলাদেশ সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খালেদার প্রয়াণে শোক প্রকাশ মোদী। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ উৎসব আবহে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ৩১ ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে বাড়তি অন্তত ৮টি মেট্রো। বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ু দূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। কুয়াশার দাপটে মঙ্গলবারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দিল্লির বিমান পরিষেবা। ১৫০টিরও বেশি ফ্লাইট পরিষেবা বিলম্ব। ১০০ দিনের কাজ প্রকল্পে বাংলার বকেয়া টাকা কবে দেওয়া হবে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই জানতে চাইল সংসদীয় কমিটি। এই বিষয়ে মন্ত্রকের আধিকারিকরা স্পষ্ট জবাব এড়িয়ে গিয়ে এটুকুই জানালেন, রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, খুব শীঘ্রই সমাধান সূত্র মিলবে। ১০০ দিনের কাজ প্রকল্পে বাংলার বকেয়া টাকা কবে দেওয়া হবে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চাইল সংসদীয় কমিটি। এই বিষয়ে মন্ত্রকের আধিকারিকরা স্পষ্ট জবাব এড়িয়ে গিয়ে এইটুকুই জানালেন, রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, খুব শীঘ্রই সমাধান সূত্র মিলবে। মহাত্মার নাম বদল করে রাম নামে প্রকল্প করার পরে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক বসেছিল সোমবার। সেখানে সরকার আগামী ৬ মাসের নতুন জি রামজি আইন বাস্তবায়নের রোডম্যাপের কথা বললেও বিরোধীরা একে গ্রামীণ কর্মসংস্থানের ওপরে পরিকল্পিত আঘাত বলে তীব্র সমালোচনা করেছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, বৈঠকে একাধিক বিরোধী সাংসদ অভিযোগ করেছেন, এখনও লক্ষ লক্ষ শ্রমিকের মনরেগার মজুরি বকেয়া রয়েছে, অথচ তার নিষ্পত্তি না করেই সরকার নতুন আইনের প্রচারে ব্যস্ত। সেই সময় কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চায়, মনরেগায় বাংলার যে টাকা বকেয়া রয়েছে তা কবে দেওয়া হবে। তাতে আধিকারিকদের পক্ষ থেকে জবাব এড়িয়ে বলা হয়, বাংলার রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখা হয়েছে, আশা করছি তাড়াতাড়ি সবকিছু মিটে যাবে। সূত্রের খবর, বৈঠকে বিরোধী সাংসদরা সরাসরি প্রশ্ন তোলেন, মনরেগার মতো অধিকার ভিত্তিক আইন তুলে দিয়ে সরকার কি গ্রামীণ দরিদ্রদের কাজের নিশ্চয়তা দুর্বল করতে চাইছে? বিশেষ করে মজুরি বকেয়া, কাজের অভাব এবং প্রশাসনিক অনিয়মের পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরে তারা আশঙ্কা প্রকাশ করেন, নতুন আইনে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কয়েকজন বিরোধী সাংসদ অভিযোগ করেন, মনরেগা শুধু একটি প্রকল্প নয়, এটি গ্রামীণ মানুষের অধিকার। নাম বদল ও কাঠামোগত পরিবর্তনের আড়ালে এই অধিকারকে খর্ব করা হচ্ছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, বৈঠকে বাজেট বরাদ্দ নিয়েও বেশ চাপ চলছে। কেন্দ্র দায় ঝেড়ে রাজ্যগুলির ওপরে বোঝা চাপাতে চাইলেও সরব হয়েছেন বিরোধী সাংসদরা। কেন্দ্রীয় সরকারের বর্তমান আর্থিক অবস্থায় রাজ্যগুলিকে কতটা আর্থিক দায় বহন করতে হবে সেই প্রশ্ন উঠেছে। তবে সেই প্রশ্নের কোনো সদুত্তর সরকারের পক্ষের আধিকারিকরা দিতে পারেনি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, মন্ত্রকের প্রতিনিধিরা কমিটিতে জানিয়েছে, নতুন ভিবিজি রামজি আইনের আওতায় বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে এবং এতে গ্রামীণ অর্থনীতির সঙ্গে
আরও চাঙ্গা হবে। তবে বিরোধীদের দাবি, এই আশ্বাস কাগজে কলমে যতই আকর্ষণীয় হোক, বাস্তবে তার জন্য যে অতিরিক্ত বাজেট এবং প্রশাসনিক সক্ষমতা দরকার সেই বিষয়ে সরকার এখনো স্পষ্ট করে কিছু বলছে না। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানের নতুন ক্লাসে ওঠা মানেই আতঙ্ক অভিভাবকদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে স্কুলের ফি দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে তাদের। দেশের সব রাজ্যেরই বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত ৩ বছরের মধ্যে ৫০ থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানের নতুন ক্লাসে ওঠা মানেই আতঙ্ক অভিভাবকদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে স্কুলের ফি দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে অভিভাবকদের। দেশের সব রাজ্যে বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত ৩ বছরের মধ্যে ৫০ থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। লোকাল সার্কেলস নামে একটি কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সমীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৩১,০০০ অভিভাবক। ভারতের ৩০৯ জেলায় সমীক্ষা চালানো হয়। সমীক্ষার সেই রিপোর্টেই উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪% জানিয়েছে তাদের সন্তানদের স্কুল গত ৩ বছরে ৫০ থেকে ৮০% ফি বৃদ্ধি করেছে। ৮% দাবি সন্তানদের স্কুলের বেতন গত ৩ বছরে বেড়েছে ৩০ থেকে ৫০%। ৯৩% অভিভাবক বেসরকারি স্কুলের এই ফি দৌরাত্ম্য নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, রাজ্য সরকার স্কুলগুলিকে ফি বাড়ানো নিয়ে কড়া নির্দেশ ও সঠিক নিয়মাবলী মানার নির্দেশ দিলে পরিস্থিতি এমনটা হতো না। উল্লেখ্য, ভারতের মধ্যে শুধুমাত্র তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে স্কুলের ফি বাড়ানো নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা জারি করা আছে। সমীক্ষায় শুধুমাত্র ৭% অভিভাবক ফি বৃদ্ধি নিয়ে তাদের রাজ্য সরকারের নির্দেশিকা ও পদক্ষেপে খুশি বলে জানান। বেঙ্গালুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কুলগুলিতে ১০ থেকে ৩০% পর্যন্ত ফি বৃদ্ধি হয়েছে। হায়দ্রাবাদে বেসরকারি স্কুলের প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিভাগে ভর্তির সময় স্কুলগুলি গত শিক্ষাবর্ষের চেয়ে দ্বিগুণ চাইছে। প্রায় সব রাজ্যেই সরকারি স্কুলে পড়াশোনার মান আগের চেয়ে কমেছে। পাশাপাশি ছেলে মেয়েকে ইংরেজিতে দক্ষ করার লক্ষ্যে বেশিরভাগ বাবা মাই বর্তমানে ইংরেজি মিডিয়াম বেসরকারি স্কুলে পড়াতে চান তাদের সন্তানদের। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে ফি বৃদ্ধি নিয়ে অরাজকতা। তার মধ্যে যেসব স্কুলে আন্তর্জাতিক পাঠ্যসূচি পড়ানো হয় তারা প্রিমিয়াম ফি নিচ্ছে বলেও অভিযোগ। ধনীরাই একমাত্র স্বচ্ছন্দে সেই ফি দিতে পারছেন। মধ্যবিত্ত ও আর্থিক দুর্বলরা কখনো কখনো ধার নিয়ে সন্তানের স্কুলের ফি মেটাতে বাধ্য হচ্ছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ সালে ২৬.০২ কোটি ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ রিপোর্ট স্কুলে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যার প্রায় ১ কোটি কমে গিয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রীয় শিক্ষানীতি এর জন্য দায়ী, নাকি এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি? হাই নিউজ নেটওয়ার্ক। রেকর্ড হারে মদ বিক্রি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলেছিল পৌষ মেলা উৎসব। সেই মেলা উপলক্ষে টানা ৬ দিনে ২ কোটির বেশি মদ বিক্রি হয়েছে বলে আবকারি দপ্তর সূত্রে খবর। পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি, খুশি বিক্রেতারা। শান্তিনিকেতনে ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল পৌষ মেলা, চলে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পৌষ মেলার টানে শান্তিনিকেতনে ছুটে গিয়েছিলেন আপামর সাধারণ মানুষ। আর সেই ৬ দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে বোলপুর ও শান্তিনিকেতন এলাকায়। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন ও বোলপুরে মোট ৪৪টি মদের দোকান রয়েছে। সেখান থেকে গত ৬ দিনে মদ বিক্রি হয়েছে ২,৪৯,৯৬,৪১১ টাকার, যার মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ৯৮,৬৩,২৪০ টাকার। তবে বিদেশি মদ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি, তার পরিমাণ ১,২৫,২৫,৭৪০ টাকার। বিয়ার বিক্রি হয়েছে ২৬,০৭,৪৩৩ টাকার। বছরের অন্যান্য মরশুমের তুলনায় এই মদ বিক্রি যথেষ্ট বেশি বলে দাবি বিক্রেতাদের। এবছর শান্তিনিকেতনে জমজমাট পৌষ মেলা বসেছিল। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সেখানে এসেছিলেন। পৌষ মেলায় কেনাকাটাও দেদার হয়।
শান্তিনিকেতনের পৌষ মেলাকে ঘিরে অর্থনৈতিক লেনদেন জোরদার হয়। পৌষ মেলা উপলক্ষে অন্যান্য সময়ের তুলনায় শান্তিনিকেতনের হোটেলের ঘর ভাড়া বেশ কিছুটা বেড়ে যায়। হোটেলে ঘরগুলির চাহিদাও থাকে তখন তুঙ্গে। ব্যবসায়ীদের দাবি, পৌষ মেলা উপলক্ষে সব হোটেলের ঘরগুলি বুকিং ছিল গত 6 দিন ধরেই। তবে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের দাবি, শুধু পৌষ মেলা উপলক্ষে নয়, বছরের শেষে ছুটির দিনগুলিতেও শীতের রোদ গায়ে মেখে গোটা জানুয়ারি মাসেই পর্যটকদের ভিড় থাকে সেখানে। এর ফলে হোটেল ব্যবসা থেকে খাবার দাবার, মদ সবকিছুর ব্যবসায়ী লাভের মুখ দেখে ব্যবসায়ীরা। তাই খুশি বোলপুর শান্তিনিকেতন এলাকার ব্যবসায়ীরা। পর্যটকদের ভিড়ে তাই এখন শান্তিনিকেতন মশগুল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। আনন্দ উৎসবের আবহে বছরকে বিদায় জানিয়ে শেষ দিনটি রাস্তায় নামে প্রচুর মানুষ। তাদের কথা ভেবে এই বছর 31শে ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ওই দিন রাতে ব্লু লাইনে চলবে বাড়তি অন্তত 8টি মেট্রো, এমনটাই জানালো মেট্রো কর্তৃপক্ষ। আনন্দ উৎসবের আবহে বছরকে বিদায় জানিয়ে শেষ দিনটিতে রাস্তায় নামে প্রচুর মানুষ। অনেকেই গোটা রাত পথে কাটিয়ে নতুন বছরের নতুন সূর্যোদয় দেখে তবেই ঘরে ফেরেন। কেউ আবার বেশি রাত পর্যন্ত রাস্তায় বেরোন। তাদের কথা ভেবে এই বছর 31শে ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ওই দিন রাতে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে চলবে বাড়তি অন্তত 8টি মেট্রো। তার সময়সূচি জানিয়ে দিল বিজ্ঞপ্তি প্রকাশ করে। ঘন ঘন ব্লু লাইনে মেট্রোয় নানা কারণে পরিষেবা ব্যাহত হওয়া সত্ত্বেও বছর শেষে বাড়তি ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রোর কথা ঘোষণা করায় খুশি যাত্রীরা। সোমবার মেট্রোর তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে আপ ও ডাউনে 4টি করে বাড়তি মেট্রো চলবে। দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একটি বাড়তি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। ঘোষণা হয়েছে সময়সূচির। 31শে ডিসেম্বর থেকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী 3টি বাড়তি মেট্রো পাওয়া যাবে। রাত 9:52, 10:05 এবং 10:18। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের বাড়তি মেট্রো মিলবে 9:54, 10:04 এবং 10:17। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:30টায়। যদিও দিনের শুরুতে ব্লু লাইনে প্রথমে মেট্রোর সময়সীমা অপরিবর্তিতই থাকছে। গ্রিন ইয়েলো লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 ও জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত রুটে কোনো বাড়তি মেট্রো নেই। তবে যাত্রীদের একটাই বক্তব্য, বর্ষশেষের রাতে বাড়তি মেট্রো পাওয়া যাক বা না যাক, পরিষেবা যেন মসৃণ হয়, যাত্রীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার চলছে। অনুপ্রবেশকারী সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাড়িতে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার চলছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাড়িতে দেখা করলেন রাজ্যের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় অনুপ্রবেশ রোধে সাংবাদিক সম্মেলন করছেন, তখন নয়াদিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর মোদীর কাছে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে দুর্দশা ও দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লোকসভার প্রাক্তন এমপি তথা মন্ত্রী অধীর চৌধুরী মোদীর কাছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কিভাবে ভিন রাজ্যে হেনস্থা, মারধর, এমনকি নির্বিচারে খুন করা হচ্ছে তা তুলে ধরেন। প্রত্যেকটি ঘটনাতেই পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে অত্যাচার চলছে বলে মোদীর সামনে দাবি করেছেন অধীর। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি এ ব্যাপারে এগিয়ে রয়েছে বলেও সাফ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রীর কাছে অধীর অনুরোধ করেন যে দেশের সব সরকারকে সতর্ক করে দেওয়া উচিত,
তিনি নির্দিষ্ট করে বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। এক চিঠিতে তিনি অনুরোধ করেছেন, বিজেপি শাসিত ওড়িশার সম্বলপুরে জুয়েল শেখ নামে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে। ওই যুবক মুর্শিদাবাদের ছেলে। তাকে অনুপ্রবেশকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 3টি ছেলেকে সম্বলপুরে মারধর করা হয়েছে। দুজন পালিয়ে সক্ষম হলেও গত 24শে ডিসেম্বর জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়, কারণ তিনি বাংলা ভাষায় কথা বলতেন। অধীর আর্জিপত্রে লিখেছেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের উপর এভাবে নির্যাতন চলছে, বিশেষ করে বিজেপি যে রাজ্যে সরকারে রয়েছে। বাংলাভাষী শ্রমিকদের নির্দিষ্ট করে মার খেতে হচ্ছে, কারণ তাদের বাংলাদেশি বলে ভুল বোঝা হচ্ছে। তাদের একটাই অপরাধ যে তারা বাংলায় কথা বলে। তিনি প্রধানমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেছেন, বাংলাভাষী ও বাংলাদেশিদের মধ্যে একটি পার্থক্য গড়ে তুলতে হবে। সে কারণে অনেক রাজ্যবাসীকে কেন্দ্রীয় সংস্থাগুলি বিনা কারণে আটক করছে। অথচ পরিযায়ী শ্রমিকদেরও এদেশে নির্ভয়ে খেটে খাওয়ার অধিকার রয়েছে বলে মোদীকে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। হাই নিউজ নেটওয়ার্ক। বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ু দূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। মঙ্গলবার সকালেও দিল্লির AQI 388। কুয়াশার দাপটে মঙ্গলবারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লির বিমান পরিষেবা। 150টিরও বেশি ফ্লাইট পরিষেবা বিলম্ব হয়েছে। বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ু দূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। মঙ্গলবার সকালেও দিল্লির AQI খুবই খারাপ। মঙ্গলবার সকাল 8টায় দিল্লির বাতাসের মান ছিল 388, যা খুবই খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। আর তাই কুয়াশার দাপটে মঙ্গলবারও দিল্লির বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে ফ্লাইট রেডার 24-এর তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে সকাল 8টার মধ্যে 150টিরও বেশি ফ্লাইট পরিষেবা বিলম্ব হয়েছে। যদিও সোমবার পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই দিন 550টিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছিল। সেই সঙ্গে 130টি ফ্লাইট বাতিলের পাশাপাশি অন্তত 8টি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছিল। এদিকে উত্তর রেলওয়ে জানিয়েছে, কুয়াশার কারণে মঙ্গলবার সকালেও বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। দিল্লি ছাড়াও চণ্ডীগড়, অমৃতসর, রাঁচি এবং কলকাতার বিমান পরিষেবা কুয়াশার কারণে প্রভাবিত হতে পারে বলেও জানানো হয়েছে। তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা উন্নত হওয়ায় বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে, 2018 সালের পর চলতি বছরের ডিসেম্বর হল দিল্লির সবচেয়ে দূষিত। 29শে ডিসেম্বর পর্যন্ত চলতি মাসের গড় বায়ুমান সূচক দাঁড়িয়েছে 349, যা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত 8 দিন ধরে দিল্লির বাতাসের মান ধারাবাহিকভাবে খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় মঙ্গলবার সকালে এক বাস দুর্ঘটনা হয়েছে। যাত্রীবাহী বাসটি গভীর গিরিখাতে পড়ে যায়। ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং বাকি যাত্রীরা মারাত্মক জখম হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিও করা হয়েছে বলে খবর। উত্তরাখণ্ডে আলমোড়ার জেলায় মঙ্গলবার সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ভিকিয়াসাই বিনায়ক রোডে। 7 জনের মৃত্যু ছাড়াও বাকি যাত্রীরা মারাত্মক জখম হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলাপানির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। সকাল 6টা নাগাদ বাসটি ভিকিয়াসাই ছেড়ে রামনগরের দিকে যাচ্ছিল। দারহাট পেরিয়ে যাওয়ার পরেই দুর্ঘটনাটি ঘটে। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা গভীর একটি খাতে উল্টে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটিতে 12 জন যাত্রী ছিলেন। তার মধ্যে অন্তত 6 থেকে 7 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও প্রশাসন স্থানীয় বাসিন্দাদের মদতে উদ্ধার কাজে নেমে পড়ে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ট্রেনের সাহায্যে বাসটিকে সোজা করে রাস্তায় তোলার কাজও চলছে।
স্থানীয়রা জানিয়েছে, প্রবল শীত ও কুয়াশায় আঁকাবাঁকা পথ ঠিক করতে পারেনি চালক। উল্টে যাওয়া বাস আর যাত্রীদেরকে আটকে রাখতে পারেননি বলে সন্দেহ। জেলা সদর দপ্তর থেকে 100 কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে দর্শকদের চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়াম সংস্কারের কাজে উদ্যোগী হল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই হবে সংস্কারের কাজ। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে দর্শকদের চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কলকাতার গর্বের এই স্টেডিয়াম। 2 সপ্তাহের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজে উদ্যোগী হল রাজ্য সরকার। ঘটনার পরে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে। সেই কাজ সম্পূর্ণ করার পর নবান্নকে একটি রিপোর্ট দেয় পূর্ত দফতর, এমনটাই প্রশাসন সূত্রে খবর। সেই রিপোর্ট খতিয়ে দেখে সম্প্রতি পূর্ত দফতরকে সংস্কারের কাজে হাত দিতে বলেছেন নবান্নের শীর্ষ আধিকারিকেরা। তবে যেহেতু ভাঙচুরের ঘটনার পর উচ্চ পর্যায়ের কমিটি এই ঘটনার তদন্ত করছিল, তাই তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুনর্নির্মাণের কাজ করা সম্ভব ছিল না বলেই জানাচ্ছেন পূর্ত দফতরের এক আধিকারিক। তাই সেই কমিটি তদন্তের কাজ শেষ করার পর সংস্কারের বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করে পূর্ত দফতর। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তাই আর কালো বিলম্ব না করে নতুন বছরের প্রথম মাস থেকেই সংস্কারের কাজে হাত দিচ্ছে পূর্ত দফতর। পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জানুয়ারি মাসে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এটুকু বলা যায়, এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে যুব ভারতীতে দ্রুতই আবার খেলাধুলা শুরু করা যায়। পূর্ত দফতরের সূত্র জানাচ্ছে, 13 ডিসেম্বর মেসিকে দেখতে না পেয়ে দর্শকদেরই বসার বহু বাকেট চেয়ার ভেঙে ফেলা হয়। এমনকি স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয় লোহার গ্রিল। খেলোয়াড়দের ড্রেসিং রুমে যাওয়ার রাস্তার উপরে ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মূল্যায়নের সময় জানতে পেরেছেন পূর্ত দফতরের আধিকারিকরা। এছাড়া দেখা গিয়েছে ফুলের টপ থেকে শুরু করে মাঠে পাতার ম্যাট নিয়ে চলে গিয়েছে উত্তেজিত জনতা। তাই প্রায় অনেক কিছুই নতুন করে গড়ে দিতে হবে পূর্ত দফতরকে। উল্লেখ্য, যুব ভারতী ক্রীড়াঙ্গন থাকে ক্রীড়া দফতরের অধীনে। তবে প্রথম থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকে পূর্ত দফতর। তাই নতুন করে সংস্কারের কাজে তাদের খুব একটা ঝুঁকি পোহাতে হবে না বলেই মনে করছেন পূর্ত দফতরের শীর্ষ আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।